আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেকদিন আসলে ইউটিউবের জন্য আসলে কোনো ভিডিও বানানো হয় না। গ্রুপগুলোতে সবাই আসলে বিভিন্ন কমেন্ট করে। যাই হোক, এক্স-রে নিয়ে আসলে অনেক কমেন্ট ছিল। ওইভাবে হয়তো গোছানো হয়নি, বানানো হয়নি। তো ইসিজি যেরকম আমি চেষ্টা করেছিলাম একটা সিরিজ আকারে বেসিক থেকে শুরু করে প্র্যাকটিক্যাল কিভাবে ইসিজি ইন্টারপ্রিটেশন করা লাগে সেরকম সিরিজ আকারে 15টা ভিডিও বানিয়েছিলাম। সেরকম ভাবে ইনশাল্লাহ এক্স-রে নিয়েও একটা সিরিজ আকারে ভিডিওগুলো বানাবো ইনশাল্লাহ। আজকে চেস্ট এক্স-রে বেসিক থেকে শুরু করব। আস্তে আস্তে আমরা হচ্ছে ক্লিনিক্যালে ঢুকবো। একদম আমি চেষ্টা করব ভিডিওগুলো এমনভাবে তৈরি করতে যেন উম, এগুলো আন্ডার গ্রাজুয়েট লেভেলে যাদের এমবিবিএস বা বিডিএস প্রফেশনাল পরীক্ষা ফাইনাল পরীক্ষা দিতে যাবে। কারণ আমরা জানি ফাইনাল পরীক্ষাতে একটা বোর্ড বাইবা মেডিসিনের একটা বোর্ড বাইবাতে এক্স-রে দিয়ে শুরু হয়। আর একটা বোর্ডে ইসিজি দিয়ে ভাইবা শুরু হয়, একটা বোর্ডে এক্স-রে দিয়ে ভাইবা শুরু হয়। সো সেই বিষয়টাও আমার মাথায় থাকবে যাতে ওগুলো আমরা কভার করতে পারি। এরপরে আমরা ডিজিজ ওয়াইজ ডিটেলস আলোচনা করব। চেস্ট এক্স-রে শেষ করে চেষ্টা করব মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের কিছু এক্স-রে নিয়ে ভিডিও বানানোর জন্য ইনশাআল্লাহ আস্তে আস্তে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি আসেন। এক্স-রে আমরা আসলে এক্স-রে আমাদের হাতে করি হয়েছে অ্যানাটমিতেই। আমাদের যতটুকু মনে পড়ে যে অ্যানাটমিতে হার্ট পার্টে আমাদের একটা এক্স-রে পার্ট ছিল, যেখানে আমাদের এক্স-রে অস্থিতে এক্স-রে থাকতো। তো ওইখান থেকে আমাদের হাতে করি। আমরা যদি আরেকটু বেসিক শিখতে চাই যে এক্স-রে আসলে কিছু জিনিস টার্ম আমাদের জানতে হবে, যেমন রেডিও রেডিও ওপেক টার্ম, রেডিও লুসেন্ট, এই দুটো টার্ম আমাদের একটু জানতে হবে। রেডিও ওপেক টার্মটা হচ্ছে যে সহজভাবে যদি আমি বলি যে এক্স-রে ফিল্মে সাদা কোনো কিছু যদি আমি দেখি সেটা হচ্ছে রেডিও অপেক। এক্স-রে ফিল্মে কালো কোনো কিছু যদি আমি দেখি সেটা রেডিও লুসেন্ট। এখন এই দুইটা জিনিসের সহজ যে ব্যাখ্যা, মানে দুইটা জিনিস আসলে কোনটা কি জন্য হয় এটা আমরা যদি বলি যে রেডিও ওপেক ইউজুয়ালি যে কোনো লিকুইড, আগে যদি রেডিও লুসেন্টটা বলি আমি তাহলে আরো সহজ হবে যে রেডিও লুসেন্ট হচ্ছে বাতাস। সহজ কথায় যত জায়গায় আমাদের এয়ার থাকতে পারে সেই এয়ারের কারণে আমি এক্স-রেতে যেটা পাই সেটা হচ্ছে রেডিও লুসেন্ট। আর এছাড়া বাকি যে স্ট্রাকচার হতে পারে, যেমন লিকুইড হতে পারে, সেটা ব্লাড হতে পারে, সেটা পানি হতে পারে, সেটা কাইল হতে পারে, সেটা পাস হতে পারে। তারপরে যে কোনো সলিড স্ট্রাকচার, হ্যাঁ, যে কোনো সলিড স্ট্রাকচার, যে কোনো হার্ড স্ট্রাকচার, যেমন বোনস, এই সবকিছুর জন্য আমি কি পাবো? রেডিও ওপেক পাবো। রেডিও লোসেন পাবো এয়ারের জন্য। আর রেডিও ওপেক বাকি যা আছে আমি যেটা বললাম, লিকুইড হতে পারে, সলিড হতে পারে, হার্ড স্ট্রাকচার হতে পারে, এই সবকিছুর জন্য আমি পাবো কি? রেডিও ওপেক শ্যাডো। তাহলে এই এই কথাটা মনে রাখলে হবে। কিভাবে আসে না আসে এত কিছু আমাদের জানতে হবে না। সহজ কথায় লিকুইডের এয়ারের জন্য শুধু লুসেন্ট পাবো, বাকি সবকিছুর জন্য রেডিও ওপেক শ্যাডো পাবো। এই দুইটা টার্ম আমাদের কেন জানতে হবে? আমরা সামনে এটা নিয়ে যখন কথা বলবো রেডিও ওপেক শ্যাডো, রেডিও লুসেন্ট বা বিভিন্ন জায়গায়, হুম, তখন এই টার্মটা দুইটা আমাদের লাগবে। আচ্ছা, আমরা একটা এক্স-রে আমাদের হাতে আসলে একটা সিম্পল ওয়ে ফলো করার ট্রাই করব যে আমি এক্স-রে ইন্টারপ্রিটেশন করার জন্য। সেই ওয়ে বলতে যেটা বোঝাচ্ছি আর কি, আমাদের কি কি পয়েন্টস আমাদের মাথায় রাখতে হবে একটা এক্স-রে আমাদের হাতে আসলে সেটা ইন্টারপ্রিটেশন করার জন্য। প্রথমে আমি যদি বলি পেশেন্ট ডিটেলস বলতে যেটা বোঝায়, অনেক সময় এটার আসলে জরুরিটা কি, এটা আসলে খুব বেশি ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট না, কিন্তু অনেক সময় এটা যদি আমরা পার্সোনালি ফলো করি যে আচ্ছা ঠিক আছে এক্স-রেটা ধরেই, এ বাবা আপনার নাম কি, এটা তো এক্স-রে আমি চেক করে নিলাম, ঠিক আছে নামে মিলে গেছে, বয়স মিলে গেছে। এটাতে যেটা হবে যে মিস হওয়ার অনেক সময় একটা চান্স থাকে, যখন সরকারি হাসপাতাল বা অন্য কোথাও বা পাশাপাশি বেডে রুগীরা একজন আরেকজনের এক্স-রে চেঞ্জ হয়ে গেছে, এই যে আননেসেসারি যে হ্যাজার্ডটা এটা হবে না। এটা গেল নাম, তারপরে বয়সের সাথে একটা সম্পর্ক আছে। সাপোজ আপনি একটা এক্স-রেতে একটা ফাইন্ডিং পাইছেন, ঠিক আছে, একটা ফাইন্ডিং, ওই ফাইন্ডিংটা একই বয়স, একরকম বয়স হলে আপনি একরকম চিন্তা করবেন, অন্যরকম বয়স হলে আপনি অন্যরকম চিন্তা করবেন। হুম সাপোজ একটা ফাইন্ডিং, সেটা বয়স্কদের আপনি যেটা চিন্তা করবেন,
আপনি বাচ্চাদের বা ইয়াং এজদের ওইটা চিন্তা সবার শেষে করবেন, অর্থাৎ ডিফারেন্সিয়ালস গুলো যে আপনি সাজাবেন সেটা এই এজটা একটা ম্যাটার করে, সো এজটা জানা জরুরি, সেক্সটা জরুরি। অনেক সময় ব্রেস্ট শ্যাডো, এটার কারণে একটা শ্যাডো থাকে, এক্স রেতে আমি একটু পরে দেখাবো, সেজন্য এটা জরুরি। আর ডেট টাইম এটাও জরুরি, যে এটা আসলে প্রিভিয়াস এক্স রের সাথে একটা কম্পেয়ার করার জন্য আমাদের এই ডেট টাইমটা এটা জরুরি। আচ্ছা, এটা পেশেন্ট পার্টিকুলার্সটা চলে গেল, পেশেন্ট পার্টিকুলার্স আমরা অত ডিটেলস ওভাবে জানবো না, অত ডিটেলস জানার দরকার নেই, জাস্ট এক নজরে দেখার জন্য। হ্যাঁ, এতটুকু জানলেই হবে। আচ্ছা, এরপরে এক্স রে আমাদের হাতে আসলে এক্স রেতে কিছু ভিউ থাকে। ভিউ ভিউ বলতে বোঝাচ্ছি যে এক্স রে যে মেশিন আমাদের, ওই মেশিনের পেশেন্ট কোথায় থাকে আর ক্যাসেট, এক্স রে যে ফিল্মের যে ক্যাসেট ওইটা কোন দিকে থাকে, এটার উপর নির্ভর করে এই ভিউটা তৈরি করা হয় আর কি। যে পোস্টেরিয়র অ্যান্টেরিয়র একটা ভিউ আছে, যেখানে কি হয়, যেখানে রেডিয়েশনটা পিছন থেকে আসে, যে পেশেন্টটা দাঁড়ানো থাকে এবং পেশেন্টটা ইন্সপিরেটরি ফেজে থাকে ইউজুয়ালি, এবং সেই রেডিয়েশনটা পিছন থেকে আসে, এক্স রে ক্যাসেটটা সামনের দিকে থাকে, এখানে এই কথাগুলোই লেখা আছে। ঠিক আছে, আমরা এগুলার ডিটেলস এখানে পড়তেছি না, যে এটা একটা ভিউ, পোস্টেরিয়র অ্যান্টিরিয়র, এটা একটা ভিউ আমাদের। আচ্ছা, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, মানে কমনলি আমরা পোস্ট অ্যান্টেরিয়র ভিউটা করি, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউটা আলাদা করে একটু জানতে হবে কেন, এটা আমরা কিছু স্পেশাল সিচুয়েশনে করি, যেমন বেড বাউন্ড পেশেন্টদের, হ্যাঁ, যারা হচ্ছে দাঁড়াতে পারে না, বসতে পারে না, হ্যাঁ, এরকম পেশেন্টদের ইউজুয়ালি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউটা করা হয়। হুম, বা বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ করা হয়। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউর একটা ইয়া হচ্ছে যে, এখানে ওই যে ক্যাসেটটা হচ্ছে উল্টা ঘটনাটা ঘটে, ক্যাসেটটা পিছনে থাকে, রেডিয়েশনটা সামনে থেকে আসে। এখানে একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং এই যে আমি আন্ডারলাইন করে রাখছি, সেটা যে এখানে হার্ট এবং মেডিস্টিনামের সাইজটাকে সে ম্যাগনিফাই একটু বড় দেখায়, কারণ এটা সামনে থেকে আসতেছে রেডিয়েশনটা, এই জন্য। এটা আমি আস্তে 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 আরো বলবো, এটা নিয়ে কথা বলবো। আচ্ছা, এটা হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, এটা ভিউ। আরেকটা ভিউ হচ্ছে ল্যাটারাল ভিউ আমরা করি অনেক সময়। এটা খুব আহ, এটা খুব স্পেসিফিক পয়েন্টে করা হয়, যদি কোনো আমাদের লোকালাইজড কোনো মাসলেশন থাকে বা লোকুলেটেড প্লুরাল ইফিউশন, যেটা আসলে পোস্ট এন্টার ভিউতে অনেক সময় বোঝা যায় না বা অল্প বোঝা যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, ল্যাটারাল চেস্ট এক্সরেটা করতে হয়। ল্যাটারাল চেস্ট এক্সরে এর আরেকটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং, মানে সিগনিফিকেন্স হচ্ছে, আমরা অনেক সময় পেরিকার্ডিয়াম, হুম, পেরিকার্ডিয়াল ক্যালসিফিকেশন, এটা আমরা জানি যে ক্রনিক কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিসে এটা হতে পারে। এটা বেস্ট ইনিশিয়াল ইনভেস্টিগেশন হিসেবে, আমরা যদি কোনো রোগীর সন্দেহ করি তার পেরিকার্ডিয়াল ক্যালসিফিকেশন থাকতে পারে বা কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিস হতে পারে, তখন এই ল্যাটারাল এক্সরেটা করে আমরা একদম ক্লিন কাট একটা আইডিয়া পেয়ে যাই। এটা একটা ইম্পর্টেন্ট এখানে ইনফরমেশন আমি বললাম, যে ল্যাটারাল চেস্ট এক্সরে আমরা কি কি কারণে করি। আচ্ছা, আরো আরো কারণ আছে, কমনলি আমরা এই কারণগুলোতে করি আর কি। আচ্ছা, এখন এটা তো আমি বললাম কিভাবে করে, কিন্তু আপনার হাতে যদি একটা এক্সরে আসে, তো ওই এক্সরেটা দেখে আপনি কি বোঝার উপায় আছে কিনা যে এটা আসলে পোস্টেরিয়র ভিউ নাকি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ? এটা বোঝার উপায়, হ্যাঁ, এটা একটা বেসিক উপায় আছে, সেটা হলো যে আমাদের এই যে উপরের দিকে যদি আমরা তাকাই, এই উপরের দিকে তাকালে দুইটা বিষয় খেয়াল করব, যে এই পিএ যেখানে লেখা আছে সেখানে আমাদের যে ক্ল্যাভিকল আছে, এই ক্ল্যাভিকলের উপরে হার্টের শ্যাডো আসছে, ক্ল্যাভিকলের উপরে হার্টের শ্যাডো, এটা দেখতে পাচ্ছি আমরা। আর অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এপি যেখানে লেখা আছে, এখানে ক্ল্যাভিকলটা উপরে আছে, এই ক্ল্যাভিকলের উপরে উপরে আমাদের হার্টের অ্যাপেক্স এর শ্যাডো নাই। এই বেসিক জিনিসটা একটু খেয়াল করে দেখেন, যে এখানে 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 অ্যাপেক্স দেখা যাচ্ছে পিএ ভিউতে, কিন্তু এপি ভিউতে ক্ল্যাভিকলের উপরে কোনো অ্যাপেক্স দেখা যাচ্ছে না। এটা একটা বেসিক আইডিয়া থেকে বলা যায় যে এটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ করা হয়েছে, এটা পিএ পোস্টেরিয়র ভিউ করা হয়েছে। তবে ইউজুয়ালি যেটা হয় যে এক্স রে টেকনিশিয়ান ওই এক্স রে ফিল্মের মধ্যে লিখে দেয় এটা এপি ভিউ পিএ ভিউ, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে আরো কি কি, মানে একটা এক্স রে যে পার্টিকুলার্স, তারপরে ভিউ, এগুলো নিয়ে কথা বলার পর এবার আসি আমরা এক্স রে মেইন বিষয় নিয়ে কথা বলি। তো মেইন বিষয়, আমরা যদি সিকোয়েন্সিয়াল ওয়েটা ফলো করি, আমি ইসিজি পড়ানোর সময় বলেছি যে সিকোয়েন্সিয়াল ওয়ে ফলো করলে আমাদের কোনো পয়েন্ট মিস হবে না। হ্যাঁ, ওই সিকোয়েন্সিয়াল ওয়েগুলো আমরা নিজেরা পার্সোনাল ভাবে কয়েকটা পয়েন্ট মাথায় রেখে প্র্যাকটিস করতে থাকলে এক সময় এগুলো আমাদের হাতে চলে আসবে, ওগুলা মিস হবে না। আচ্ছা, এরকম ভাবে
কি পয়েন্টস কি কি আছে সেগুলো আমরা জানবো ডিটেলস। যেমন ট্রাকিয়া, ট্রাকে এটা সম্পর্কে আমাদের ইনিশিয়ালি আমরা যদি ট্রাকিয়া নিয়ে কথা বলি যে এটা আসলে কি, ট্রাকিয়াতে আসলে কি থাকে। ট্রাকিয়াতে আসলে আমাদের আমরা জানি বাতাস থাকে। সো সেই জন্য ট্রাকিয়াটা কি শ্যাডো হবে এক্সরেতে, ট্রাকিয়াটা হবে রেডিও লুসেন্ট শ্যাডো। এই যে মাঝখানে যেটা দেখা যাচ্ছে আমাদের, দিস ইজ ট্রাকিয়া, কারণ এখানে কি আছে, বাতাস আছে। আচ্ছা, এটা কয়েক রকমের হতে পারে। কি 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 হতে পারে, এটা নর্মাল তো বললাম যে এটা ইউজুয়ালি সেন্ট্রালি থাকবে, কারণ দিস ইজ এ সেন্ট্রাল স্ট্রাকচার। আমরা জানি ট্রাকে একটা মিডলাইন স্ট্রাকচার, সো এটা সেন্ট্রালি থাকবে। আচ্ছা, এটা আরো কি কি হতে পারে, এটা এটা যে কোনো এক পাশে সরে যেতে পারে, যে কোনো যে কোনো একদিকে সরে যেতে পারে, ডান পাশ বা বাম পাশে সরে যেতে পারে। আচ্ছা, এগুলোকে কি বলে, এগুলোকে পুশ এবং পুল বলে। অর্থাৎ সে ডান দিকে যদি যায়, ডান দিক থেকে দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হতে পারে যে ডান দিকে টান দিছে, যদি সাপোজ ট্রাকিয়া ডান দিকে চলে আসে, তাহলে হতে পারে ট্রাকিয়াকে ডান দিকে টান দেওয়া হয়েছে, অথবা বাম দিক থেকে ধাক্কা দিছে। এই দুইটা ঘটনাই ঘটতে পারে এখানে। আমরা এটাকে কি বলতেছি, এটাকে পুশ এবং পুল বলতেছি। এখানে আরেকটা বিষয় আমি লিখে রাখছি যে ট্রাকিয়া কিছুটা ডান পাশে ডেভিয়েটেড থাকতে পারে, যেটা আর্চ অফ দ্য অর্টার কারণে হয়। এটা এটা জাস্ট একটু আমি জানি, যদি কখনো আমি দেখি যে ট্রাকিয়াটা স্লাইডলি রাইট সাইডে ডেভিয়েটেড, এটা নর্মাল ফাইন্ডিং হিসেবে আমরা অনেক সময় ধরে নিই। আচ্ছা, এরপরে যেটা বলতেছিলাম যে ট্রাকিয়া পুশ হইতে পারে, মানে ধাক্কা দেওয়া হয়েছে, ট্রাকিয়াকে ধাক্কা দেওয়া হয়েছে। আচ্ছা, এখন কি কি কারণে ট্রাকিয়াকে ধাক্কা দিছে, মানে ট্রাকিয়া যেই সাইডে গেছে, ঘটনাটা তার অপোজিট সাইডে ঘটছে, অপোজিট সাইড থেকে ধাক্কা দিচ্ছে। তাহলে অপোজিট সাইডে যদি কোনো এমন কোনো ঘটনা ঘটে যেখানে পজিটিভ প্রেসার ক্রিয়েট হয়, যেমন যদি পানি পানি জমা হয়, সেখানে অনেক বেশি বাতাস জমা হয়, যেটাকে লার্জ নিউমোথরাক্স বলতেছি, সিম্পল নিউমোথরাক্স যেটা টেনশন না, যেটা লার্জ বাট সিম্পল নিউমোথরাক্স। আরেকটা হচ্ছে টেনশন নিউমোথরাক্স। নিউমোথরাক্স যারা আমরা জানি তারা আসলে বুঝবো বিষয়টা। অ্যাওর্টিক এনিরিজম এবং মেডিস্টিনাল কোনো ম্যাসলেশন যদি থাকে, তাহলে এটা কি হইতে পারে, ট্রাকিয়াকে পজিটিভ প্রেসার ক্রিয়েট করে ট্রাকিয়াকে অপোজিট সাইডে ধাক্কা দিতে পারে, যেটাকে আমি বলতেছি পুশড। আমরা কি বলতেছি, পুশড। আরেকটা হচ্ছে পুলড, মানে নিজের দিকে টানে, মানে এমন কোনো ঘটনা যেটা যেখানে নেগেটিভ প্রেসার ক্রিয়েট হয় লাংসে, হ্যাঁ, সে সে ওই ওই ঘটনার কারণে ট্রাকিয়াটাকে নিজের দিকে টানে। যেমন যদি কলাপস হয়, এক্সটেন্সিভ কলাপস। যেমন এখানে কলাপসের দুইটা বিষয় আমরা পড়ে আসছি, সেটা হচ্ছে একটা হচ্ছে কলাপস উইথ প্যাটেন্ট ব্রঙ্কাস, আর একটা হচ্ছে কলাপস উইথ কমপ্লিট ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন। এখানে যেটা হয় সেটা হলো, যদি কলাপস উইথ কমপ্লিট ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন হয়, তাহলে ইজিলি পুলড হয়। তারপরে ফাইব্রোসিস, যদি লাংসের কোনো একটা লোব কেটে ফেলা দেওয়া হয়, সেখানে নেগেটিভ প্রেসার ক্রিয়েট হয়ে কি করবে, ট্রাকিয়াটাকে পুল করবে। তাহলে সহজ কথায় হচ্ছে, আমরা দুইটা বিষয় মনে রাখি পরীক্ষার জন্য হলেও এবং প্র্যাকটিক্যাল লাইফেও, সেটা হচ্ছে ট্রাকিয়া পুশ হয়েছে মানে প্লুরাল এফিউশন নিউমোথরাক্স, আর ট্রাকিয়া পুলড মানে নিজের দিকে টানছে মানে কি, কলাপস এবং ফাইব্রোসিস। বা বাস এই দুটো ইনফরমেশন, এটা একাডেমিক্যালিও ইম্পর্টেন্ট এবং প্র্যাকটিক্যাল লাইফে ইম্পর্টেন্ট। এটা এক্স রেতে যদি পরীক্ষার হলে থাকে, সেখানেও স্যাররা জিজ্ঞেস করবে। আদার কজ কি কি আছে, এই ওইভাবে জিজ্ঞেস করবে, কারণ প্লুরাল ইফিউশন এটা একটা কমন এক্স রে ভাইবা বোর্ডে। আচ্ছা, পুশ পুল আমরা বুঝলাম, ট্রাকিয়া ইউজুয়ালি রাইট সাইডে কিছুটা ডেবেটেড থাকতে পারে, সেটা আমরা বুঝলাম। ওকে, আচ্ছা, এবার আসি মেডিয়াস্টিনাম। মেডিয়াস্টিনাম জিনিসটা হলো এতটুকু অংশ। হ্যাঁ, আমরা আমরা অ্যানাটমিতে পড়ে আসছি। হ্যাঁ, অ্যানাটমিতে কি পড়ে আসছি, যে সুপিরিয়র মিডিয়াস্টিনাম, মিডল মিডিয়াস্টিনাম, এন্টেরিয়র মিডিয়াস্টিনাম, এগুলো পড়ে আসছি। আচ্ছা, এইখানে সুপিরিয়র মিডিয়াস্টিনাম যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এতটুকু ইউজুয়ালি, মানে রুট অফ দ্য গ্রেট ভেসেলস, ট্রাকিয়া এবং রুট অফ দ্য গ্রেট ভেসেলস যেগুলো, এগুলোকে ইউজুয়ালি আমরা কি বলতেছি, সুপিরিয়র মেডিস্টিনাম বলতেছি। আচ্ছা, এখানে ওয়াইডেনিং কি বলতেছে, এ ওয়াইডেন মেডিস্টিনাম মানে, মানে মেডিস্টিনামের যে শ্যাডোটা, মেডিস্টিনামের যে শ্যাডোটা এখানে দেখা যাচ্ছে, এই যে এই শ্যাডোটা ইউজুয়ালি নর্মালি এর এতটুকু থাকা উচিত, হ্যাঁ, সাদাটা মানে রেডিও অপেক শ্যাডোটা। ওয়াইডেন মেডিস্টিনাম বলতেছে যদি এই সাদা রেডিও ওপেক শ্যাডোটা বেশি বড় হয়ে যায়, হ্যাঁ, এটা হলো ওয়াইডেন। এই বড় হয়ে গেলে কিছু সিগনিফিকেন্ট ডিজিজ আমাদের মাথায় রাখতে হয়, যে মেডিস্টিনামে যে কিছু লিম্ফ নোড থাকে সেগুলোর লিম্ফেডেনোপ্যাথি হয়ে গেছে, মেডিস্টিনাল লিম্ফেডেনোপ্যাথি।
এখানে অ্যাওর্টিক আর্চ থাকে, অ্যাওর্টিক ডাইলেটেশন বা এনিউরিজম। হুম, অ্যাওর্টিক ডাইলেটেশনের কারণে হতে পারে। আচ্ছা, এরপর রেট্রোস্টার্নাল থাইরয়েড, আমরা আমরা যারা থাইরয়েড এক্সামিনেশন করছিলাম, তারা থাইরয়েড এক্সামিনেশনের একটা পার্ট ছিল পারকাশন। পারকাশন বলতে থাইরয়েড গ্ল্যান্ড থেকে পারকাস করে করে স্টার্নাম দিয়ে নিচের দিকে নামা। হ্যাঁ, এটাকে এটা ডালনেসটা দেখা, অর্থাৎ এটাকে কি জন্য করা হইতো, এটা করা হইতো রেট্রোস্টার্নাল এক্সটেনশন দেখার জন্য। অর্থাৎ এটা থাইরয়েডটা এনলার্জড হইতে হইতে স্টার্নামের নিচ দিয়ে নিচের দিকে গেছে কিনা, এটাকে কি বলে, রেট্রোস্টার্নাল এক্সটেনশন। এই সেই রেট্রোস্টার্নাল থাইরয়েড দেখা যায় যদি আমি মিডিয়াস্টিনাম ওয়াইডেনিং পাই। তাহলে প্যারাভার্টিব্রাল যে কোনো ম্যাসলেশন থাকলে এটা হইতে পারে। তারপরে আপনার ইসোফিজিয়াল ইসোফিজিয়াল ডাইলেটেশন, অর্থাৎ কিছু ডিজিজ আছে মেগা ইসোফেগাস, যেমন হলো এটা অনেকের কাছে একটু কমপ্লিকেটেড লাগবে। হ্যাঁ, চাগাস ডিজিজ বা কিছু ডিজিজে মেগা ইসোফেগাস মানে ইসোফেগাস ডাইলেটেশন হয়ে যায়। ওইটাতে আমরা সুপিরিয়র মেডিস্টিনাম কি পাইতে পারি, ওয়াইডেনিং পাইতে পারি। আচ্ছা, এই যে শ্যাডোটা দেখা যাচ্ছে, আমরা আগে যে শ্যাডোটা দেখাইছিলাম, এইখানে এইখানে নর্মাল যে শ্যাডো মিডিয়াস্টিনামের, আর এইখানে শ্যাডোটা সেম না। আমরা কি দেখতে পাচ্ছি, একটা রেডিও ওপেক শ্যাডো ইন রাইট সাইডে, রাইট সুপিরিয়র মেডিয়াস্টামের দিকে একটা রেডিও ওপেক শ্যাডো দেখতে পাচ্ছি। এটা কি আমরা রেডিওলজিক্যাল ডায়াগনোসিস কি করব, রেডিওলজিক্যাল ডায়াগনোসিস বলবো ওয়াইডেনিং অফ দ্য সুপিরিয়র মেডিয়াস্টিনাম, যেটা ডিফারেন্সিয়ালস গুলো আলাদা আলাদা আসবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি আমরা হাইলাম। হাইলাম কি আমরা অ্যানাটমিতে সফট পার্টে যারা পড়েছি, সফট পার্টে মনে আছে যে আমাদের অস্পিতে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল হাইলাম স্ট্রাকচার গুলি। যে হাইলামের মধ্যে ফ্ল্যাগ মার্ক করা থাকতো, পতাকা দেওয়া থাকতো, ওইটা অস্পিতে পয়েন্ট ছিল। হোয়াট আর দ্য স্ট্রাকচার্স এন্টার ইনটু দ্য লাংস, হোয়াট আর দ্য স্ট্রাকচার্স এক্সিট দ্য লাংস। তো মানে ওই যে পয়েন্টটা ছিল, যেটা আমাদের মনে পড়তেছে, আমি যেটা বললাম, এটাই হচ্ছে সেই হাইলাম। এক্স রেতে কেমন দেখা যায় আমি একটু সেটা দেখি। এই যে ইউজুয়ালি হাইলামটা আমাদের কি থাকে, থোরাসিক 6, থোরাসিক 7 বা ইন্টারভার্টিব্রাল বরাবর যে স্ট্রাকচার, হার্টের স্ট্রাকচার, এটাই হচ্ছে আমাদের হাইলাম। এখানে আমাদের পালমোনারি ভাস্কুলেচার গুলো এদিক দিয়ে বের হয়। তো আমরা জানি পালমোনারি ভাস্কুলেচারে কি আছে, পালমোনারি ভাস্কুলেচারে ব্লাড থাকে। সো এখানে কি পাবো, এখানে আমি রেডিও ওপেক শ্যাডো পাবো। সো এই রেডিও ওপেক শ্যাডোটা আমার জন্য এখানে জরুরি। হাইলামে শুধু পালমোনারি ভাস্কুলাচারই থাকে না, এখানে লিম্ফ নোড থাকে। ঠিক আছে, আর্টারি ভেইন তো থাকে, সাথে লিম্ফ নোডও থাকে। হ্যাঁ, অ্যানাটমিক্যালি। ওকে। আচ্ছা, আমরা এই যে জানি মেড আপ অফ আর্টারি ভেইন এবং লিম্ফ নোড। ঠিক আছে। আচ্ছা, লেফট হাইলাম ইজ ইউজুয়ালি একটু উপরের দিকে থাকে, যেমন এই যে লেফট হাইলামটা ইউজুয়ালি একটু উপরের দিকে, মানে প্রায় কাছাকাছি। এখানে একটা একাডেমিক কথা, যেটা জাস্ট একটু উপরের দিকে থাকতে পারে। এবার এখানে এনলার্জমেন্ট, যে হাইলার এনলার্জমেন্ট একটা টার্ম আছে, এই হাইলার এনলার্জমেন্ট জিনিসটা কি, এনলার্জমেন্ট জিনিসটা হচ্ছে আমাদের এই যে রেডিও ওপেক শ্যাডো বলতেছিলাম আমি কথাটা, এখানে কি থাকতে পারে, রেডিও ওপেক শ্যাডো। এই রেডিও ওপেক শ্যাডোটা যদি বেশি হয়ে যায়, নর্মালের থেকে বেশি, আমাদের নর্মাল হচ্ছে এরকম, এর থেকে বেশি হয়ে গেছে, সেটা কি কি কারণে হইতে পারে, মানে যদি বেশি হয়ে যায় ওইটাকে আমি কি বলতেছি, ওইটাকে এনলার্জমেন্ট বলতেছি, হাইলার এনলার্জমেন্ট। হ্যাঁ, রেডিও ওপেক শ্যাডো আমি এখানে বেশি পাচ্ছি। এই হাইলার এনলার্জমেন্টটা ইউনিল্যাটারাল হতে পারে, মানে শুধু রাইট সাইডে হতে পারে অথবা শুধু লেফট সাইডে হতে পারে, যেটাকে আমি ইউনিল্যাটারাল হাইলার এনলার্জমেন্ট বলতেছি। আর যদি বাইলেটারাল হয়, দুই পাশে হাইলার রেডিও ওপেক শ্যাডো বেড়ে গেছে, হ্যাঁ, বড় হয়ে গেছে, তাহলে এটাকে কি বলতেছি, বায়োলেটারাল হাইলার এনলার্জমেন্ট। এই যে এখানে সেটাই লিখে রাখছি আমি। যদি ইউনিল্যাটারাল হয় অথবা বাইলেটারাল হতে পারে, কি কি কারণে, সেটা হতে হবে লিম্ফ নোড। বলেছিলাম কি, এখানে যদি কোনো কারণে লিম্ফ নোড গুলা বড় হয়ে যায়, তাহলে লিম্ফ নোড একটা কি স্ট্রাকচার, লিম্ফ নোড একটা সলিড স্ট্রাকচার। এখানে লিম্ফ নোড বড় হলে আমি কি পাবো, রেডিও ওপেক শ্যাডো পাবো, যেটা কি আমি হাইলার এনলার্জমেন্ট বলতেছি। হাইলার কোনো মেলিগনেন্সি, যদি লাংসের কোনো মেলিগনেন্সি, যেটা সেন্ট্রাল প্রিডোমিনেন্ট কোনো মেলিগনেন্সি থাকে। হ্যাঁ, আমরা জানি লাংসের যে মেলিগনেন্সি গুলো আছে, সেখানে স্মল সেল কার্সিনোমা, স্কোমা সেল কার্সিনোমা, এডেনো কার্সিনোমা, কমনলি এই তিনটা। ইউজুয়ালি স্মল সেল কার্সিনোমা কিসে হয়, সেন্ট্রালি, মানে দুই লাংসের সেন্ট্রালি হয়, হাইলাম বা ব্রঙ্কাস এই এই রিলেটেড। তো এই জন্য আমি সেখানে হাইলার এনলার্জমেন্টটা পেতে পারি। বাইলেটারাল বা ইউনিল্যাটারাল ভাস্কুলার যে ডিজিজ, মানে পালমোনারি হাইপারটেনশন, পালমোনারি ইডেমা,
পালমোনারি হাইপারটেনশন মানে পালমোনারি সার্কুলেশনে ব্লাড ফ্লো বেড়ে গেছে, স্ট্যাগনেন্ট হয়ে আছে, পালমোনারি সার্কুলেশনে ব্লাড গুলো স্ট্যাগনেন্ট হয়ে রয়েছে, সেই কারণে আমি হাইলার শ্যাডো এনলার্জড পেতে পারি। তারপর পালমোনারি ইডেমা মানে কি, অ্যালভিওলাইতে আমার ব্লাড জমে রয়েছে, সেটার কারণেও আমি কি পাইতে পারি, হাইলার এনলার্জমেন্ট পেতে পারি। তাহলে হাইলার এনলার্জমেন্টটা দেখতে কেমন, এই যে দিস ইজ হাইলার এনলার্জমেন্ট। আমরা আগের যেটা দেখছি, এইখানে যে এনলার্জমেন্ট দেখতে পাচ্ছি, হাইলার শ্যাডো দেখতে পাচ্ছি, এটা নিশ্চয়ই সেম না। এখানে কি হয়েছে, এখানে রেডিও ওপেক শ্যাডো দুই পাশেই বেড়ে গেছে। ফিগার এ এবং ফিগার বি দুইটাতেই কি হয়েছে, রেডিও ওপেক শ্যাডো বেড়ে গেছে। এইখানে এখানে আমাদের একটা জিনিস বোঝার আছে। আমি এখানে দুইটা ফিগার এই জন্য রাখছি, এখানে দুইটা ফিগার এই জন্য রাখছি যে আমি বলেছিলাম যে হাইলাম ইজ মেড আপ অফ আর্টারি, পালমোনারি আর্টারি এবং পালমোনারি ভেইন, এন্ড থার্ড নাম্বার ইজ লিম্ফ নোড। তাহলে হাইলার যদি এনলার্জমেন্ট হয়, এই হাইলার এনলার্জমেন্টে এই দুইটা স্ট্রাকচারের কোনো ঘটনা ঘটবে। আচ্ছা, যদি ভাস্কুলেচারে ব্লাড ফ্লো বেড়ে যায়, যেটা পালমোনারি হাইপারটেনশন বা পালমোনারি ইডেমা, ওগুলাতে যদি ব্লাড ফ্লো বেড়ে যায়, তাহলে কি ঘটনাটা ঘটবে, এই যে হাইলাম দুই পাশে, এই হাইলাম থেকে ভেসেলগুলা নিশ্চয়ই ছড়ায় গেছে। হ্যাঁ, হাইলাম থেকে ভেসেলগুলা ছড়িয়ে গেছে চারপাশে। তাহলে যদি ব্লাড ফ্লো বাড়ে বা প্রেসার বাড়ে সেখানে, তাহলে নিশ্চয়ই এই হাইলাম থেকে রেডিও ওপেক শ্যাডোটা একটা ছড়ানো রেডিও ওপেক শ্যাডো পাবো, একটা ছড়ানো রেডিও ওপেক শ্যাডো, হ্যাঁ, দুই দিকে। কিন্তু যদি সেটা লিম্ফ নোড হয়, তাহলে সে এরকম একটা লোবুলেটেড, রাউন্ডেড বা লোবুলেটেড স্ট্রাকচার দেখা যাবে, যেটা এই ফিগার এ এর মতো ছড়ানো হবে না, এরকম ছড়ানো না। দ্যাট ইজ এটা একটা রাউন্ডেড বা লোবুলেটেড শ্যাডো, রেডিও ওপেক শ্যাডো পাবো আমি। অর্থাৎ যদি ফিগার বি এর মতো শ্যাডো পাই, যেটা দেখতে লোবুলেটেড লাগতেছে, হুম, তাহলে এটা আমি মনে করব দিস ইজ লিম্ফ নোড, হাইলার এনলার্জ লিম্ফ নোড। আর যদি ফিগার এ এর মতো দেখতে পাই যে হাইলাম থেকে একটা রেডিও ওপেক শ্যাডো, হ্যাঁ, একটা ছড়িয়ে গেছে, রেডিও ওপেক শ্যাডো দুই পাশে ছড়িয়ে গেছে, তাহলে এটা কি পালমোনারি ইডেমা বা পালমোনারি মাস্কুলেচারে ব্লাড ফ্লো বেড়ে গেছে, যেটা পালমোনারি ইডেমা আমরা বলি হার্ট ফেলিওরে পাওয়া যায়। তাহলে বেসিক পার্থক্য অফ হাইলার লিম্ফ নোড ও এয়ার পালমোনারি ইডেমা, এটা হচ্ছে সে পার্থক্য। আশা করি আমি একটু বুঝাইতে পারছি। এবার আমরা হার্ট শ্যাডোতে আসি। হার্ট শ্যাডো অ্যানাটমিতে আমরা যখন করে আসছি যে মিডিয়া মিডল মিডিয়াস্টিনামের মধ্যে ইউজুয়ালি কি থাকে, হার্ট থাকে। মিডল মিডিয়াস্টিনামের মেইন স্ট্রাকচার যেটা, সেটা ছিল হার্ট। হার্ট নিয়ে আমাদের যেটা কয়েকটা ইনফরমেশন জানতে হবে, সেটা হচ্ছে হার্টের বর্ডার গুলো জানতে হবে, হার্টের অ্যাপেক্স জানতে হবে, এবং গ্রেড ভেসেলস নিয়ে কয়েকটা ইনফরমেশন জানতে হবে। আমরা জানি হার্টের কি রাইট বর্ডার এবং লেফট বর্ডার। হার্টের এই যে রাইট বর্ডার ক্রিয়েট করে কে কে, রাইট বর্ডার ক্রিয়েট করে এখানে সুপিরিয়র ভেনা ক্যাভা আছে, আর এইখানে রাইট অ্যাট্রিয়ামের বর্ডার, রাইট বর্ডারটা আছে। আর রাইট বর্ডার অফ দ্য হার্ট এক্সরেতে রাইট বর্ডার অফ দ্য হার্ট কিন্তু রাইট ভেন্ট্রিকল ফর্ম করে না, অর্থাৎ রাইট বর্ডার অফ দ্য হার্ট ফর্ম করার জন্য রাইট ভেন্ট্রিকল, হ্যাঁ, কন্ট্রিবিউট করে না। আর লেফট বর্ডার অফ দ্য হার্টে কে কে থাকে আমরা যদি একটু দেখি, এইখানে এই যে অ্যাওর্টিক নাকেল, এইদিকে একটা শ্যাডো থাকে লাংসের, এটার নাম কি, অ্যাওর্টিক নাকেল বা অ্যাওর্টিক আর্চ যেটাই বলি। আর এটাকে আমরা বলি পালমোনারি কোনাস। আর এরপরে যেটা থাকে, এখানে একটা লেফট এট্রিয়াল অ্যাপেন্ডেজ থাকে, লেফট এট্রিয়াল অ্যাপেন্ডেজ আমরা যেটা পড়ে আসছি। আর এরপরে যে লম্বা অংশটা, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকলস, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। তার মানে লেফট বর্ডার অফ দ্য হার্ট ফর্ম করে লেফট ভেন্ট্রিকল ফর্ম করে, আর রাইট বর্ডার অফ দ্য হার্টে রাইট অ্যাট্রিয়াম। এটা যারা বেসিক অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট লেভেলে, তাদের কিন্তু এক্সরেতে অনেক সময় স্যাররা বর্ডার দেখাইতে বলে, এবং বর্ডারটা, এই বর্ডার কে ফর্ম করতেছে সেটার নাম জিজ্ঞেস করে। দ্যাট মিনস এটা একটা একাডেমিক ইম্পর্টেন্ট পড়া, ঠিক আছে। আচ্ছা, এখানে তাহলে কয়েকটা বিষয় আমরা জানলাম, অ্যাওর্টিক নাকেলটা কোথায় থাকে সেটা জানলাম, পালমোনারি কোনাসটা দেখতে কেমন সেটা জানলাম, হ্যাঁ, এবং লেফট বর্ডার রাইট বর্ডার কে ফর্ম করে সেটা জানলাম। আর হচ্ছে আমাদের হার্টের অ্যাপেক্স, এই হার্টের অ্যাপেক্স, এটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। হ্যাঁ, তাহলে এই কয়েকটা নিয়ে হচ্ছে বর্ডার দেখে আমাদের এখানে কি কি আছে। আচ্ছা, আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে যে আমাদের একটা নর্মাল এক্সরেতে লেফট লাং এবং রাইট লাং,
নর্মাল এক্সরেতে লেফট লাং এবং রাইট লাং এটার ডান পাশে হার্ট কতটুকু থাকে, বাম পাশে হার্ট কতটুকু থাকে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। অর্থাৎ আমাদের যে মিডিয়াস্টিনাম, মিডিয়াস্টিনাম, এটা কি ঠিক জায়গায় আছে, নাকি ডান পাশে চলে গেছে, নাকি বাম পাশে চলে গেছে, এটা বোঝার একটা উপায় আছে। উপায় হচ্ছে ইউজুয়ালি আমাদের হার্টের মিড লাইন থেকে হার্টের 1/3 রাইট সাইডে থাকে এবং 2/3 লেফট সাইডে থাকে ইউজুয়ালি, নর্মালি। আমি যদি মিড লাইনে একটা রেখা টানি, তাহলে এই রেখার ডান পাশে থাকবে হার্টের 1/3, বাম পাশে থাকবে 2/3। এই কথা এটাই আমি এখানে লিখে রাখছি যে ইউজুয়ালি পজিশন 1/3 ডায়ামিটার রাইট অ্যান্ড 2/3 ইন দ্য লেফট থোরাসিক ভার্টিব্রার লেফটে থাকে। আচ্ছা, এখানে সেই রাইট বর্ডার লেফট বর্ডার নিয়ে আমি বলে দিয়েছি। সো আশা করি এখান থেকে পড়ে নিব। ওকে, তাহলে হার্ট নিয়ে আমরা বর্ডার জানলাম, হার্টের অ্যাওর্টিক নাকেল, পালমোনারি কোনাস, ঠিক আছে, অ্যাপেক্স, এবং রাইটে কতটুকু লেফটে কতটুকু, অর্থাৎ মিডল মিডিয়াস্টিনামটা আমরা জানলাম। ওকে, আচ্ছা, এখানে আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে কার্ডিওথোরাসিক রেশিও। এই জিনিসটা কি, এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কার্ডিওথোরাসিক, এই যে কথাটা বললাম যে হার্ট কতটুকু থাকে ডান পাশে, এখন আমি যদি এটাকে কম্পেয়ার করি উইথ দ্য হোল লাং, যে এই হার্টকে আমি যদি পুরা লাংসের সাথে কম্পেয়ার করি যে পুরা লাংসের সে কতটুকু থাকে, তাহলে এইটাই হচ্ছে কার্ডিওথোরাসিক রেশিও। মানে পুরা হার্টের যে ডায়ামিটার, এটাকে বলে ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য হার্ট, আর ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য থোরাক্স, যেটাকে ইন্ট্রাথোরাসিক ডায়ামিটার আমি বলতেছি। হুম, এই ডায়ামিটারটা যে রেশিও, সেটাই হচ্ছে কার্ডিওথোরাসিক রেশিও। তাহলে আমাকে আগে হার্টের ডায়ামিটার মাপতে হবে, দেন আমি কি করব, ইন্ট্রাথোরাসিক ডায়ামিটার মাপবো। এই হার্টের ডায়ামিটার মাপার একটা সুন্দর সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে, হার্টের রাইট সাইডে হার্টের যেটা সবচেয়ে বেশি ওয়াইডেন, সবচেয়ে বেশি ওয়াইড পার্ট, ওই বরাবর একটা রেখা টানতে হবে, এবং লেফট সাইডে হার্টের সবচেয়ে বেশি ওয়াইড পার্ট যেটা, ওই বরাবর একটা টানতে হবে। এই দুইটার যোগফল যেটা হবে, দিস ইজ ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য হার্ট, এই দুইটার যোগফল। তাহলে সেম একই লেভেলে কিন্তু হবে না, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। একই লেভেলে হবে না, এটা হচ্ছে যেই লেভেলে রাইট সাইডে যেই লেভেলে সবচেয়ে ওয়াইড ওইটা মাপতে হবে, লেফট সাইডে যেই লেভেলে সবচেয়ে ওয়াইড ওইটা নিতে হবে আপনাকে। ওকে, এরপরে ইন্ট্রাথোরাসিক ডায়ামিটার আমি যেটা বললাম, যে হার্টের ইউজুয়ালি লাংসের সবচেয়ে ওয়াইড পোর্শন থেকে এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত, এই ওয়াইডেন পোর্শনে আমি কি করব, ডায়ামিটারটা চেক করব। এই যেই ইন্ট্রাথোরাসিক ডায়ামিটার, এটার সাথে এই কার্ডিওথোরাসিক কি বলে ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য হার্টের রেশিওটা আমি কম্পেয়ার করব। এইখানে কম্পেয়ারটা কি হবে, কম্পেয়ারটা হবে যে কার্ডিও হার্টের যে ট্রান্সভার্স ডায়ামিটার, এটা অবশ্যই লেস দেন 50% অফ দ্য ইন্ট্রাথোরাসিক ডায়ামিটার হবে। ইউজুয়ালি লেস দেন 50% অফ দ্য ইন্ট্রাথোরাসিক ডায়ামিটার হবে। এটা হচ্ছে নর্মাল। তবে বাচ্চাদের ক্ষেত্রে বা ইনফেন্টদের ক্ষেত্রে এটা 60% 60%ও হতে পারে, যে এই ডায়ামিটার, অর্থাৎ 60% পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে এটা আমি নর্মাল ধরতে পারি। ওকে, আচ্ছা, এরপরে যদি যদি আমাদের যে এই যে ডায়ামিটারটা হার্টের ট্রান্সভার্স ডায়ামিটারটা যদি 50%-এর বেশি হয়ে যায়, হ্যাঁ, ইন্ট্রাথোরাসিক ডায়ামিটারের চেয়ে, ওইটাকে আমরা কি বলতেছি, ওইটাকেই বলতেছি কার্ডিওমেগালি। সেটা যে কারণেই হোক, যে ইনক্রিজ ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য হার্ট মোর দেন 50% অফ দ্য ইন্ট্রাথোরাসিক ডায়ামিটার, তাহলে ওইটাকেই বলতেছি কার্ডিওমেগালি ডিউ টু এনি কজ। ওইটা নিয়ে আমরা কজ নিয়ে আমরা এখন পড়তেছি না। তাহলে কিভাবে কার্ডিওথোরাসিক রেশিওটা মেজার করতে হয়, আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, এবার আসি ডায়াফ্রাম নিয়ে। ডায়াফ্রাম, আমরা জানি কি, ডায়াফ্রামকে আমাদের বারবার ওই যে ম্যাডামরা পড়ানোর সময় বারবার বলতো যে ডি ডায়াফ্রাম বলো, ডি ডায়াফ্রাম। এটা একটা স্ট্রাকচার, ডায়াফ্রাম কিন্তু একটাই স্ট্রাকচার, একটা। এখানে দুইটা লাংসের উপরে দুইটা লাংসের নিচে থাকে, এই জন্য একটাকে এগুলোকে হেমি ডায়াফ্রাম বলা হয়। আচ্ছা, তো এই ডায়াফ্রাম নিয়ে আমাদেরকে কয়েকটা বিষয় জানতে হবে। সেটা হচ্ছে ইউজুয়ালি রাইট ডায়াফ্রামটা ইউজুয়ালি উপরের দিকে থাকে, দেন দ্য লেফট। এটাকে এখানে দুইটা ইনফরমেশন আছে, সেটা হলো যে কোন কোন স্যার এটাকে পড়ায় নিচে রাইট ডায়াফ্রামের নিচে লিভার থাকে, সেই জন্য এটা এলিভেটেড থাকে। আবার আমি আমাদের রেডিওলজি যে
প্রফেসর ছিলেন, স্যার বলেছিল যে এখানে সবাই যেটা জানে সেটা আসলে ভুল ইনফরমেশন। এইখানে হবে এইখানে হবে যে আমাদের হার্টের যে অ্যাপেক্স আছে, অ্যাপেক্সের যে বিট, অ্যাপেক্স বিটের কারণে আসলে লেফট হেমি ডায়াফ্রামটা নিচের দিকে নেমে যায়। জাস্ট উনি এটাই বোঝাইছিল আর কি। তো ঠিক আছে, উনি বলছে যে দুইটাই জেনে রাখো, যেখানে যেটা কাজে লাগে। আচ্ছা আচ্ছা, এরপরে আমাদের অ্যাঙ্গেল জানতে হবে। আমাদের এই যে ডায়াফ্রামের সাথে কোস্টাল মার্জিনের একটা অ্যাঙ্গেল তৈরি হয় এক্স রেতে, এটাকে বলে কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। কোস্টাল মার্জিন এবং ডায়াফ্রাম দুই পাশে দুইটা অ্যাঙ্গেল থাকে। এই অ্যাঙ্গেল গুলা জানা এতটা জরুরি, খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে প্র্যাকটিক্যাল লাইফ। অ্যাঙ্গেল গুলো ইউজুয়ালি শার্প থাকে, আমরা কি বলি কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। এই দুইটা হচ্ছে কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল এবং এগুলো দেখতে শার্প, মানে একিউট এরকম হবে। হ্যাঁ, শার্প হবে, ব্লান্ট শার্প। এটা হচ্ছে কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। আর কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল হচ্ছে হার্টের সাথে ডায়াফ্রামের যে অ্যাঙ্গেলটা তৈরি হয় দুই পাশে, এটা হচ্ছে কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল। তাহলে আমাদের চারটা অ্যাঙ্গেল, দুইটা কোস্টোফ্রেনিক এবং দুইটা কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলগুলো ইউজুয়ালি কেমন থাকে? অ্যাঙ্গেলগুলো ইউজুয়ালি শার্প থাকে। আচ্ছা, তাহলে আমরা জানলাম কি ডায়াফ্রাম নিয়ে, ফ্রেনিক অ্যাঙ্গেল জানলাম, কোস্টোফ্রেনিক কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল সম্পর্কে আমরা আইডিয়া পেলাম। এগুলো কি থাকে? শার্প থাকে বা একিউট থাকে। আচ্ছা, এই একিউট অ্যাঙ্গেল গুলো যদি ব্লান্ট হয়ে যায় বা অবটিউজ হয়ে যায়, ওইটা হচ্ছে ডেফিনেটলি প্যাথোলজিক্যাল কোনো কন্ডিশন, সেটা আমরা পড়বো আস্তে আস্তে। আচ্ছা, আরেকটা ইনফরমেশন তাহলে আমাদের জানতে হবে কি, হোয়াট ইজ লো ফ্ল্যাট ডায়াফ্রাম। লো ফ্ল্যাট ডায়াফ্রাম এই টার্মটা একটু জেনে নিই, আমাদের একটু পরে কাজে লাগবে। আচ্ছা, আমি এখানে আরেকটা জিনিস দেখাই দেই লো ফ্ল্যাট ডায়াফ্রাম করার আগে। এইখানে আপনারা আসলে আশা করি দেখতে পাচ্ছেন, এই যে রাইট সাইডে কোস্টোফ্রেনিক যে অ্যাঙ্গেল, রাইট সাইডের কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেলটা যেরকম, লেফট সাইডের কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেলটা কিন্তু সেরকম নাই, এখানে একটু ব্লান্ট হয়ে গেছে। তার মানে লেফট সাইডের এইখানে, অর্থাৎ ব্লান্ট বলতে কি, ব্লান্টের নিচে পানি আছে এখানে, তার মানে একটু প্যাথোলজি আছে। তাহলে এরকম বেসিক বেসিক জিনিসগুলো অনেক সময় মিস হয়ে যায়, তাহলে এগুলো অনেক খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার আসি আমরা যেটা পড়তে চাচ্ছিলাম, সেটা হচ্ছে লো ফ্ল্যাট ডায়াফ্রামটা কি। লো ফ্ল্যাট ডায়াফ্রাম হচ্ছে, মানে সহজ কথায় হার্ট আমাদের, সরি লাংস, আমাদের যে লাংস আছে সেটা হাইপার ইনফ্লেশন হয়ে গেছে, মানে অনেক বেশি ফুলে গেছে, যেই কারণে হোক, আমরা প্যাথোলজি পরে পড়ব। এই প্যাথোলজি ফুলে যাওয়ার কারণে সে কি করছে, সে ডায়াফ্রামটাকে চাপ দিয়ে নিচে নামায় দিছে। সো এই হাইপার ইনফ্লেশনের কারণেই আমি যে ডায়াফ্রামটা পাইতেছি, হ্যাঁ, এটা হচ্ছে ফ্ল্যাট। মানে তার মানে ডায়াফ্রামটা নর্মালি কেমন থাকে, নর্মালি কনভেক্সিটি আপওয়ার্ড থাকে, মানে এই যে এরকম কার্ভ থাকে, কার্ভ, হ্যাঁ কার্ভ থাকে। কিন্তু এটা লো, যদি এরকম ফ্ল্যাট হয়ে যায়, ওইটাকে আমরা বলতেছি লো ফ্ল্যাট। তাহলে এটা আর একটা সুন্দর মানে মেজার করার একটা ওয়ে আছে। ওয়েটা হচ্ছে যদি আমি এই যে কোস্টোফ্রেনিক এবং কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল থেকে, সরি, একটা একটা লাইন টানি, এবং 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 এই ডায়াফ্রামের যে সবচেয়ে কার্ভড অংশটা আছে এখান থেকে একটা লাইন টানি, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাই হচ্ছে আমাদের মেজার করতে হবে। এই মেজারটা যদি লেস দেন 1.5 বা কোথাও 2 দেখেছি আমি, আহ, এর এই এই 1.5 সেন্টিমিটারের কমে যায়, এর বেশি কমে যায়, ওটা হচ্ছে লো ফ্ল্যাট ডায়াফ্রাম। তাহলে 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 নর্মালি কি থাকবে, নর্মালি এটা 1.5 এর বেশি থাকবে। এই যে এখান থেকে একটা টানলাম, এখানে 1.5 এর বেশি হবে। আর যদি এটা 1.5 এর কম বা তার বেশি কম হয়ে যায়, তখন আমরা এটাকে বলতেছি লো ফ্ল্যাট ডায়াফ্রাম। সহজ কথায় কোস্টোফেনিক কার্ডিও সরি কোস্টোফেনিক কার্ডিওফেনিক অ্যাঙ্গেল থেকে একটা লাইন, এবং ডায়াফ্রামের কার্ভড অংশ থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা লাইন, এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা লেস দেন 1.5 সেন্টিমিটার হলেই আমরা এটাকে বলতেছি লো ফ্ল্যাট ডায়াফ্রাম। এটা ইজিলি কোথায় পাওয়া যায়? এটা ইজিলি এমফাইসেমা, যেটা সিওপিডির একটা ভ্যারাইটি, এমফাইসেমাতে আমরা এই লো ফ্ল্যাট ডায়াফ্রামটা পাই। আচ্ছা, এবার এবার আমাদের রিপ কাউন্টিং একটা টপিকস, যেটা আমাদের করতে হবে, যে অনেকগুলা জায়গায় আমাদের কাজে লাগে। এই রিপ কাউন্টিং ইজিলি সামনে থেকে পিছন থেকে, অর্থাৎ অ্যান্টেরিয়রলি পোস্টেরিয়রলি দুইভাবে আমরা করতে পারি। অ্যান্টেরিয়রলি রিপ কাউন্টিং করার সহজ একটা পদ্ধতি হচ্ছে পেরিফেরি দিয়ে আগানো, পেরিফেরি দিয়ে আগানো। আর পোস্টেরিয়রলি রিপ কাউন্টিং করার ওয়ে হচ্ছে সেন্ট্রাল দিয়ে আগানো।
তাহলে আমি যদি এটা একটু করে দেখাই, সেটা হচ্ছে কিভাবে আমাদের আগাইতে হবে। এই যে এটা হচ্ছে ফার্স্ট রিব, এটা হচ্ছে সেকেন্ড রিব, এটা হচ্ছে থার্ড রিব। আমি কিন্তু অ্যান্টিরিয়রলি কাউন্ট করতেছি। এটা হচ্ছে ফোর্থ রিব, এটা ফিফথ, এটা সিক্স, এটা সেভেন্থ একটু দেখা যাচ্ছে, মানে মেজর ফিফথ রিব পর্যন্ত সবচেয়ে মেজর দেখা যাচ্ছে। এটা হচ্ছে অ্যান্টিরিয়রলি। আচ্ছা, আর যদি আমি পোস্টেরিয়রলি কাউন্ট করি, তাহলে পোস্টেরিয়রলি কাউন্ট করলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, এইট, নাইন, আমি 9টা রিবস দেখতে পাচ্ছি। আমি যদি এই যে আমি এবার আবার কাউন্ট করলাম, এই পোস্টেরিয়রলি যদি কাউন্ট করি তাহলে 9টা রিব দেখতে পাচ্ছি। তাহলে এই যে সামনের দিক দিয়া ফুল 5টা রিবস এবং পিছন দিক দিয়া ফুল 9টা রিবস, এইটা হচ্ছে নর্মাল ভ্যারাইটি। তাহলে আমাদেরকে একটু অ্যাবনর্মালটাও জানতে হবে। যদি আমি সামনের দিক দিয়ে 6টা বা তার বেশি পাই এবং পিছন দিক দিয়ে 10টা ফুল রিবস পাই, ফুল এরকম একদম ফুল রিবস 10টা পাই বা তার বেশি পাই, তাহলে ওইটাকেই আমি কি বলতেছি? হাইপার ইনফ্লেশন। লাংসের হাইপার ইনফ্লেশন বলতেছি। এই জন্য রিপ কাউন্টিংটা এখানে জরুরি। আমরা এই এটাতে কাউন্ট করে দেখতে পারি যে এই যে হাইপার ইনফ্লেশন বললাম, এখানে কয়টা আছে। একটা, পোস্টেরিয়রলি যদি কাউন্ট করি, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, এবং 10টা ফুল রিবস আছে, তারপরও লাংস একটু দেখা যাচ্ছে। এই যে 10টা রিবসের বেশি দেখা যাচ্ছে, এই জন্য এটাকে কি বললাম আমি? হাইপার ইনফ্লেশন। হাইপার ইনফ্লেশন অফ দ্য লাংস। ওকে। আচ্ছা, এবার আমরা সামনে একটু যাই। এই যে এখানে এইভাবেই দেওয়া আছে, এই যে এখানে 11টা রিবস দেখা যাচ্ছে, যে পোস্টেরিয়রলি কাউন্ট করার করে এখানে 11টা রিবস দেখা যাচ্ছে, ঠিক আছে। ওকে, তাহলে অ্যান্টেরিয়রলি পোস্টেরিয়রলি আশা করি কাউন্ট করা যাবে। এরপরে একটা বেসিক লাংসের আউটলাইন আমরা দেখে নিব। আউটলাইন বলতে সহজে গ্রসলি পুরা লাংসটার দিকে তাকাইলে আমার ফার্স্টে কি নজরে, কোনো অ্যাবনর্মালিটি নজরে পড়তেছে কিনা, এটা হচ্ছে আউটলাইন। এই আউটলাইনটা তাহলে আমি কি এখানে দেখতে পাচ্ছি? এই লাংসটাতে কি দেখা যাচ্ছে? দুই পাশে একটু অ্যাবনর্মালিটি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এইখানে। এখানে একটা রেডিও ওপেক শ্যাডো দেখতে পাচ্ছি, রাউন্ডেড একটা রেডিও ওপেক শ্যাডো, বাট সেম সাইডে এইখানে কোনো শ্যাডো নাই। দ্যাট মিনস দিস ইজ অ্যাবনর্মাল। এটা হচ্ছে একটা গ্রস আউটলাইন, লাংসের একটা আউটলাইন, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা কথা আমি লিখে রাখছি, সেটা হচ্ছে যে ফান্ডিং গ্যাসের সাথে কম্পেয়ার করার কথা যেটা লিখছি, সাপোজ আপনি বুঝতে পারতেছেন না এটা কি লাংসের নর্মাল রেডিওলুসেন্ট শ্যাডো নাকি একটু রেডিও ওপেক দেখা যাচ্ছে, হ্যাঁ, এইটা বোঝার জন্য আপনি এই যে আমাদের যে এইখানে এই যে লেফট হেমি ডায়াফ্রাম, এই লেফট হেমি ডায়াফ্রামের নিচে ইউজুয়ালি একটা গ্যাস শ্যাডো দেখা যায়, রেডিও লুসেন্ট শ্যাডো দেখা যায়। দিস ইজ ফান্ডিক গ্যাস। অর্থাৎ আমাদের যে স্টমাক ছিল, স্টমাকের যে কার্ডিয়াক পোর্শনটা, মানে যেটাকে আমরা কার্ডিয়া বলতাম, ওই যে পোর্শনটা ফান্ডাস, ওইখানে ফান্ডাস থাকে, ওই ফান্ডাসের মধ্যে ইউজুয়ালি গ্যাস থাকে, কারণ ওইখানে খাবার ওই পর্যন্ত পৌঁছায় না, তার আগেই ইসোফেগাসে চলে যাবে। হুম। তো ওই জায়গাটাতে যেহেতু ওই এয়ার থাকে, সেই জন্য আমরা এক্সরেতে একটা কি পাই? এই জায়গাটাতে এক্সরেতে একটা রেডিওলুসেন্ট শ্যাডো পাই, ঠিক আছে। রেডিও, এটাকেই বলতেছি ফান্ডিক গ্যাস। এই ফান্ডিক গ্যাসটাতে যেহেতু অন্য কোনো কিছু নাই, সো এটা যেরকম কালো, ওই কালোটার সাথে আমি লাংসের যে কালো সেটা কম্পেয়ার করতে পারি, হ্যাঁ, এটা বোঝার জন্য। যেমন যেমন এই ফান্ডিক গ্যাস আর এই জায়গার যে শ্যাডো, দুইটা কিন্তু দুই রকম। হ্যাঁ, দুইটা দুই রকম। যেমন এখানে একটু রেডিও ওপেক শ্যাডো দেখা যাচ্ছে, এখানে ইজিলি রেডিওলুসেন শ্যাডো। দ্যাট মিনস এখানে একটা প্যাথোলজি আছে, ঠিক আছে। তো এতটুকু বুঝলেই হবে। আচ্ছা, এরপরে আমাদের আরো ইম্পর্টেন্ট একটা পয়েন্টস। আচ্ছা, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, এটা আমরা সেকেন্ড পার্টে কথা বলবো এটা নিয়ে, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি সিরিজ আকারে ভিডিওগুলো দিব, পার্ট 1 পার্ট 2 এই নামে, দেখে নিবেন আশা করি। আহ, এবং আমার প্লে লিস্ট করা থাকবে, প্লে লিস্টে গিয়ে চেক করলেই হবে, সেখানে ইসিজির সিরিজ এবং এক্সরের সিরিজ এভাবে করা থাকবে। আশা করি সবাই দেখে নিবেন, এবং বুঝতে না পারলে আবার রিভাইন্ড করে দেখলেন, ঠিক আছে, নোটস করে রাখলে আরো সুবিধা হবে। আশা করি সবাই উপকৃত হবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।